স্বাগত সকলকে প্রেত কাহিনীর ৮৫তম এপিসোডে। আজও একটা ভীষণ হাড়হিম করা ঘটনা তোমাদেরকে শোনাবো এবং প্রত্যেকবার আমি চেষ্টা করছি যে তোমাদেরকে নিত্য নতুন কিছু শোনানোর জন্য। এবং এখন থেকে যে ঘটনাগুলো শুনবে সেগুলো আমাদের খুবই সিলেক্টিভ ঘটনা, মানে আমরা খুব চুজ করে এবার ঘটনাগুলো শোনাচ্ছি, কারণ আমি মনে করছি যে এখন যে ঘটনাগুলো আমরা শোনাবো সেই ঘটনার বেসিসে অনেকের সঙ্গে অনেক রিয়েলিটি নির্ভর করে থাকে। তো সবটাই তোমরা পেয়ে যাচ্ছ এবার শর্টসে। আমাদের এই রবিবার থেকে শর্টস আসতে শুরু করে দেবে এবং প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আমাদের শর্টস আসবে। তোমরা প্রেত কাহিনী শর্টস উইথ সোহামে পেয়ে যাবে সমস্ত কিছু। আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন পোস্ট করে রেখে দেবো যাতে লিঙ্কটা খুঁজে পেতে খুবই সুবিধা হয়। দেরি করছি না, আর বেশি কথা বাড়াবোই না। এই ঘটনাটা খুব লোকালি একটি জায়গার ঘটে যাওয়া একটি ঘটনা। জায়গার নাম আমি এখানে নিচ্ছি না, কারণ তারা স্ট্রিক্টলি বলে দিয়েছে দিভাই তুমি ঘটনা বলো, কিন্তু আমাদের বাড়ির কারোর নাম বা জায়গার নাম বলো না। সেই কারণের জন্য আমি এখানে সেই স্থানের নাম এবং তাদের বাড়ির কারোর নাম আমি এখানে প্রকাশ করছি না। তবে এই ঘটনাটা শুনে বেশ একটু রোমহর্ষক লেগেছিল আমারও, সেই কারণের জন্য আমি ভাবলাম তোমাদেরকেও শোনাই। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং শুনতে থাকো। আমি শুরু করছি ঘটনাটা। উনি ঘটনাটি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক তেমন করেই তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। নমস্কার অলিভিয়া, আমি বহুদিন ধরেই তোমার ঘটনা শুনি। আমার তোমার গলার ঘটনা শুনতে খুবই ভালো লাগে। আর বহুদিন ধরে ভেবেছিলাম যে আমার বাপের বাড়িতে একটি ঘটে যাওয়া ঘটনা রয়েছে, যেটা আমার দাদার বউয়ের সঙ্গে ঘটে গেছিল, সেটা তোমাকে শেয়ার করবো। বাট সময় সুযোগ কোনোটাই হয়ে না ওঠার কারণে আমি তোমায় বলতে পারিনি। তা হঠাৎ ঠিক করলাম যে না, এবার ঘটনাটা তোমাকে বলি। সময় সুযোগ হয়ে উঠেছে এবং আশা করছি তোমার শ্রোতাদেরও এই ঘটনাটা খুবই ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আজ থেকে প্রায় ১০-১৫ বছরের আগের এই ঘটনা, পুরনো। তা আমার দাদার বউ বিয়ে করে আসার পর থেকেই তার মনের মধ্যে একটা হিংসে ব্যাপারটা ছিল, আমার সঙ্গে খালি কম্পেয়ার করতো। এবার মা সেটা বারবার বারণ করতো যে বৌমা তোমার তো আর কেউ নেই, ও তো তোমার বোনেরই মতন, আর তোমার বাপের বাড়িতেও তো কোনো তোমার ভাই বোন নেই, তাহলে তুমি কেন ওকে নিয়ে হিংসা করো। কিন্তু কোনো কথাই আমার বৌদি শুনতে চাইতো না। সবসময় মনে হতো আমার বৌদির যে হয়তো দাদা আমাকে বেশি ভালোবাসছে, হয়তো দুজনের জন্য একই শাড়ি কিনে আনলো, আমার জন্য হয়তো লাল বা বৌদির জন্য নীল। বৌদির সবসময় মনে হতো যে দাদা আমাকে ভালোটা দিচ্ছে, বৌদিকে খারাপটা দিচ্ছে। তখন আমি একদিন একটু রেগে গিয়ে দাদাকে বলেছিলাম যে তুই যদি আজকে কিছু কিনে নিয়ে আসিস, তুই আগে বৌদির কাছে নিয়ে গিয়ে দেখাবি, বৌদি যেটা হাতে করে তুলে এনে আমাকে দেবে আমি সেটাই নেব, তুই নিজে থেকে কিছু দিবি না। তো দাদা সেটাতে একটু অফেন্ডেড হতো আর আমাকে বলতো আমি তো তোকে দিচ্ছি, আমার পয়সার জিনিস, তুই ওর কথা শুনবি কেন। এই নিয়ে ছোটখাটো কুটখাট অশান্তি বাড়িতে হামেশাই লেগে থাকতো। তখন মা বলল যে এরকম ভাবে মেয়েটাও কষ্ট পাচ্ছে, এর থেকে ভালো সম্বন্ধ করে ওকে বিয়ে দিয়ে দিই। আর আমি আমার দাদা থেকে প্রায় ১২ বছরের ছোটই ছিলাম। তখন আমার আর আমার ভাইপোর মধ্যে খুব একটা যে এজ ডিফারেন্স তা কিন্তু নয়। আমার দাদার ছেলে তখন কলেজের ফার্স্ট ইয়ার পড়তো, আর তখন আমার বয়স ২৫ কি ২৬, মানে ওই ৫-৬ বছরের ডিফারেন্স আমার আর আমার ভাইপোর সাথে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো দিনের পর দিন ওরকম হওয়ার পর মা বলল যে না, আর আমি দেরি করব না, সম্বন্ধ দেখে মেয়েকে কোনো রকমের বিয়েটা দিয়ে আমি মেয়েটাকে পার করে দেবো। তা ঠিক আছে, আমার অসুস্থ বাবা আর একমাত্রই আমাদের ঘরে আর্নিং মেম্বার আমার দাদা ছিল, আর বাবার ওইটুকু পেনশনের টাকায় সংসার চলছিল। তো যাই হোক, আমার একটা ভালো বাড়িতেই সম্বন্ধ করে বিয়েটা দিয়ে দেয় আমার মা। এবং বিয়ে দেওয়ার পর আমি খুব ভালোই থাকি আমার শ্বশুর বাড়িতে। যখনই বাপের বাড়িতে যেতাম তখনই আমার বৌদির মুখ রাগে ফুলে যেত, মানে আমি কেন বাপের বাড়ি এসেছি, মানে বাপের বাড়িতে যাওয়া মানেই তো একটা খরচা। আর যেহেতু বৌদির বাপের বাড়িতে কোনো ভাই বা বোন ছিল না, সে কারণে বৌদির বাড়িতে কোনো রকমের
জামাই ষষ্ঠী বা কোনো অনুষ্ঠানও হতো না। এবার আমি ভাইফোঁটা আর জামাই ষষ্ঠীতে যখন মায়ের কাছে আসতাম, সেটাও বৌদির পছন্দ ছিল না যে আমি কেন আসছি বা কিছু। এগুলো নিয়েও আমি চলে যাওয়ার পর টুকটাক টুকটাক অশান্তি লাগতো দাদার সাথে, মায়ের সাথে। মা তখন রেগে বলেছিল, বাড়িটা তো তোমার নয়, বাড়িটা তো তোমার শ্বশুর মশাইয়েরটা, এই বাড়ির মেয়ে এই বাড়িতে কেন আসবে না, তুমি এগুলো নিয়ে রাগারাগি করছো কেন? এই বলাতে মনের মধ্যে দিনের পর দিন এত হিংসা হয়ে গেছিল যে তারপর থেকে বৌদির একটু মেন্টালি, বৌদি একটু ডিসেবল হয়ে গেছিল। গেলে কারোর সাথে কথা বলতো না, নিজে ঢুকে দরজা বন্ধ করে দিত, এরকম হামেশাই করতো। তারপরে আমিও বাপের বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছিলাম আমার একটা ছোট্ট ছেলে হওয়ার পর থেকে। মায়ের ইচ্ছা করলেও আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে চাইতাম না, কারণ কিনা ও অনেক সময় আমার বাচ্চাটাকে মারতেও তাড়া করতো। আমার ছোট ছেলে কোথায় কি করবে কিছু তো বলা যায় না, মানুষ হিংসায় অনেক কিছুই করতে পারে। সেই কারণের জন্য আমি যেতামই না। প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছিল আমি আমার বাপের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম ছেলেটাকে নিয়ে। একটাই কারণ, আমার বৌদির কিছু ব্যবহার আচরণের জন্য। আর আমার শ্বশুর বাড়িতে কেউ অ্যালাউ করছিল না যে আমি আমার বাপের বাড়িতে গিয়ে 2-3 দিন থাকি, আমার বৌদির ওই ব্যবহারের জন্য। যাই হোক, এরকম করতে করতে বেশ কিছুদিন আরো যাওয়ার পর হঠাৎ করে মাঝরাত্রিরে ফোন আসে। মাঝরাত বলতে তখন ওই প্রায় 10:30, 11:30। আমরা তখন সবাই ডিনারে বসেছি। ফোনটা আসা মাত্রই আমার হাজবেন্ড ফোনটা রিসিভ করে, দেখে যে আমার দাদাভাই ফোন করেছে। আমার হাজবেন্ড বলে, হ্যাঁ দাদা বলুন। তখন আমার দাদা বলে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, বাবার খুব শরীরটা খারাপ করেছে। আমার হাজবেন্ড তখনও কিছু বলেনি, কারণ যদি ওটা শুনতাম হয়তো আমি না খেয়ে ছুটতাম বাবাকে দেখবো বলে। খাওয়া দাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বললো, তোমার দাদা ফোন করেছে, তোমার বাবার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি রেডি হয়ে না, চলো দুজনে বেরোবো গাড়ি নিয়ে। তো ওই রাত্রিবেলায় ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। তো আমার শাশুড়ি বললো, থাক, আমি ছেলেটার কাছে আজকে রাত্রিটা শুয়ে পড়ছি, তুমি ওখান থেকে তোমার কাজ মিটিয়ে তুমি আসো বৌমা, আমি আছি। ছেলেটাকে মায়ের কাছে রেখে দিয়ে আমি আর আমার বর রওনা দিই আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়িতে গিয়ে দেখি বাবার শেষ মুহূর্তের অবস্থা চলছে, আর সবাই বাড়িতে মোটামুটি কান্নাকাটি করছে, দাদা, মা, বাবাও একটু একটু করে কাঁদছিল। কারণ বাবার খুবই ভিতর থেকে একটা অন্যরকম কষ্ট হচ্ছিল। বাবাকে আমরা যতবারই জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, তুমি কি কষ্ট পাচ্ছ বলো, বাবা মুখ থেকে কিছু বলতে পারছিল না, বাবার মুখের বাঁক বন্ধ হয়ে গেছিল। মা তো ওই দেখে আরো কান্নাকাটি শুরু করে দেয়। তার কিছুক্ষণ পর থেকে দেখতে পাই যে বাবার দুটো হাতের চেটো থেকে হঠাৎ করে রক্ত বেরোনো শুরু করে এবং 2 কান থেকেও রক্ত বেরোনো শুরু করে। সেটা দেখে তো আমার দাদা এবং আমার হাজবেন্ড দুজনেই চমকে যায়, বা আমরাও সবাই অবাক হয়ে যাই যে হাতের চেটো কেটে যায়নি, কিছু না, এরম ভাবে রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার। তখন আমরা যেটা করি, আমরা ডাক্তারবাবুকে ফোন করি, তিনি আমাদের বাড়িতে আসে। এসে বাবাকে চেক আপ করার পর বলে যে আমি না কিছুই বুঝতে পারছি না ওনার সঙ্গে এটা কি হচ্ছে, তোমরা বেটার একটা কাজ করো, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কারণ আমার যেটা মনে হচ্ছে উনি হয়তো বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবেন না, ওনার ভেতর থেকে কোনো ইনজিউর উনি হয়েছেন। তাও তোমাদেরকে বলছি, একবারের জন্য হলেও তোমরা হসপিটালে নিয়ে যাও, যদি কোনোভাবে ওনাকে কিছুভাবে বাঁচিয়ে তোলা যায়। তো যে কথা সে কাজ, উনি চলে যাওয়ার মুহূর্ততেই আমরা হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি, হসপিটালে সিট কোনখানে পাবো সেই ব্যবস্থা করতে করতে হঠাৎ দেখছি বাবা আমার নামটা ধরে ডাকে, চোখের পাশ থেকে 2টো জল ফোঁটা বেরোয়, আর বাবা ভীষণ জোর একটা সেই জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়লো, ব্যাস বাবা ওখানেই দেহত্যাগ করলেন। সেই দৃশ্যটা আজও আমি ভুলতে পারবো না। প্রচন্ড বাবাকে জড়িয়ে সে সময় কেঁদেছিলাম, কিন্তু কিছুতে বুঝতে পারলাম না, বা বাবা সেই সুযোগটাও দিল না যে বাবা কিভাবে মারা গেলেন বা কিভাবে কি হয়ে গেল। বাবা অসুস্থ ছিলেন, কিন্তু এরকম কোনো অসুস্থতা ওনার মধ্যে ছিল না যে এরকম অকালে বাবা আমাদের ছেড়ে চলে যাবে, বা চিকিৎসা করার সুযোগ দিলেন না বাবা। তো সেই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল ওই মুহূর্তটাতে। বাবার মৃত্যুর পর যখন সব কাজ টাজ হয়ে যায়, যেহেতু আমি মেয়ে, আমাকে 3 দিনের কাজ করতে হবে, আমি ওই রাত্রিরেই ভোরবেলায় বাড়ি ফিরে চলে আসি বাবার কাজের পর।
বাড়িতে আসার পর 3 দিনে আমি আমার কাজ মেটানোর পর 3 দিন পর দাদার মুখ থেকে ফোন করে শুনেছিলাম যে মা খুব কান্নাকাটি করছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওইভাবে বাবা মারা গেছেন। মা খুবই কান্নাকাটি করছিলেন। তো ঠিক আছে, আমি যাই আবার মায়ের কাছে, মায়ের সঙ্গে দেখা করতে। তখন গিয়ে দেখি বাবার ফটোর দিকে মা তাকিয়ে খুব কাঁদছে। তো তখন আমি মাকে বোঝাই যে দেখো, এইভাবে কষ্ট পেয়ে মারা গেছে, যদি আরো দিনের পর দিন কষ্ট পেতে তুমিও আরো কষ্ট পেতে। তো মায়ের একটাই বক্তব্য ছিল, এটা তো কি করে হলো, এগুলো তো হওয়া কথা নয়। মায়ের মানে এই প্রশ্নগুলো বুঝতে পারছি, কিন্তু মায়ের সামনে কিছু প্রকাশও করতে পারছি না। এটা আমারও মনে একটু সন্দেহ লেগেছিল যে এরকম ভাবে তো কোনোদিনও কোনো মানুষের মৃত্যু দেখিনি, এটা কি করে পসিবল হয়। তখনই আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সে আমার ঘরেতে ঢোকে, মা আর আমি যখন কথা বলছিলাম, এসে বলে দিদি একটু শুনবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আমার মা বলে যে তুই বল, কি বলবি, এখানেই বল, তোরা আলাদা করে কি কথা আছে। মা ভেবেছিল যে হয়তো ও আমার থেকে টাকা পয়সা চাইবে বা কিছু। তা বললাম দাঁড়াও না, তুমি ওরকম করছো কেন, দেখি ও কি বলবে। আচ্ছা ঠিক আছে, চ বাইরে চ, কি বলবি বল। ওকে বলার পর বাইরে গিয়ে যখন দাঁড়াই, ও যেন কেমন একটা ইনসিকিউরিটির মধ্যে যাচ্ছিল। আর ও আশেপাশটা যেন বারবার করে দেখছিল যে কেউ শুনতে পাচ্ছে কিনা, বা কেউ ওকে আমাকে কথা বলতে আলাদাভাবে দেখছে কিনা। তখন ও বললো, জানো দিদি, আগে তোমরা যখন এখানে আসতে বা তুমি যখন ছিলে বিয়ের আগে, উপরের ঘরটা মুছতাম, কিন্তু কিছু বলতো না বৌদি। এখন যখনই ওপরে যাই জামা কাপড় পাড়তে বা কিছু করতে, বৌদি কেমন খিটখিট করে। আর ওপরের ঘরটাও না মুছতে দেয় না, জানো, সব সময় দরজা বন্ধ করে তালা মেরে রেখে দেয়, কাউকে ঢুকতেও দেয় না ওপরে চিলেকোঠা ঘরটাতে। আর ওইখান দিয়ে যখনই জামা কাপড় তুলতে যাই বা পাড়তে যাই বা মেলতে যাই, তখনই বৌদি আমার পিছন পিছন যায়, দেখে আমি কি করছি। জামা কাপড় নিয়ে যখনই ঘরটার সামনে দিয়ে আমি পাস করি, তখনই না একটা কি বিচ্ছিরি গন্ধ ছাড়ে ঘরটার ভিতর থেকে। এটা 1-2বার না গো, এটা আমি হামেশাই দেখেছি যে ওই ঘরটার ওখান থেকে ওরকম একটা পচা গন্ধ ছাড়ে। আমি না কিছুতেই বুঝতে পারি না। কাকিমাকে ভয়তে বলি না, কাকিমা একা মানুষ, ভয় টয় যদি পায়। তোমার বাবা তখন বেঁচেও ছিল, কাকুকেও একবার বলেছিলাম, তো কাকু বলেছিল ওইসব কিছু না, হয়তো বৌমার কিছু দরকারি জিনিস রয়েছে ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছে, তোকে যেতে হবে না, বৌমা যখন মানা করেছে। বাবাও একটু ভয় পেত বৌদির ওই ব্যাপারগুলো। কিন্তু সেদিন একটু অদ্ভুত জিনিস আমি বৌদির মধ্যে দেখতে পেয়েছিলাম। বৌদির মুখের আবভাবটা না খুব একটু সুবিধার মনে হচ্ছিল না। কেমন ভাবে আমার দিকে কটকট করে তাকাচ্ছিল, বা কেমন ভাবে একটু আমার সাথে কথাবার্তা বলছিল। একটা নর্মাল মানুষ যে ননদের সাথে এইভাবে কথা বলে, আমি এর আগের বাবা কোনোদিনও দেখিনি। তা যাই হোক, আমার হাজবেন্ড তখন ওইসব দেখার পর তারও মনে একটু কৌতূহল জাগে। সে আর কোনো কথা না বাড়িয়ে আমাকে নিয়ে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনে আমার শ্বশুর বাড়িতে। আমার বাপের বাড়ি থেকে আমি যখন আমার শ্বশুর বাড়িতে ফিরি, তারপর থেকে আমার মনের মধ্যে আমার ওই বাপের বাড়ির ওই কথাটা ওই মেয়েটা থেকে শোনার পর থেকে আমার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করেছিল। আমি আমার হাজবেন্ডকেও কথাটা বলি, তো ও তখন বলে যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এই কথাটা তোমার দাদার সাথে একবার ডিসকাস করো, দেখো তোমার দাদা কি বলে। আমি দাদাকে অফিসের যে সময়টাতে আমার দাদা থাকে সেই সময় আমি দাদাকে ফোন করি এবং ওকে সবটা বলি যে দেখ, শুনলাম এরকম বৌদি নাকি ওপরে ওই ঘরটাতে কাউকে ঢুকতে দেয় না এরকম। আমি তখনও বলিনি যে আমাকে ওই মেয়েটা বলেছে, হয়তো মেয়েটার নাম নিলে যদি মেয়েটাকে কিছু ক্ষতি করে দেয়। আমি তখনও কিছু বলতে চাইনি আমার দাদাকে। তখন আমার দাদা বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস বোন, ও না আমাকেও ওপরে উঠতে দেয় না। আর আমি ভাবতাম হয়তো আগে যে ওর কিছু দরকারি জিনিস রয়েছে বা কিছু জিনিস ও কাউকে দেখাতে চায় না ওইখানে রাখে, ওই জন্য হয়তো ঢুকতে দেয় না। কিন্তু আমিও 2-1বার ওই গন্ধটা ওইখান থেকে যাতায়াত করার পর আমিও পেয়েছি। আর সন্ধ্যেবেলায় ওকে আমি প্রায় দেখি ও 1-1.5 ঘন্টার জন্য ওই ঘরটার মধ্যে ঢুকে নিজেকে বন্ধ করে দেয়। কেন করে, কিসের জন্য করে, আমি কোনোদিন ওকে প্রশ্নও করিনি। এমনকি ছেলেটাকেও ওই ঘরটাতে যেতে দেয় না। বুঝতে পারি না যে ওইটা কেন করে। তো দাদার সঙ্গে এই জিনিসটা আলোচনা করার পর দাদাকে আমি বলি যে একটা কাজ করলে হয় না, যেদিন কেউ ওপরে ওঠে ওরকম কি করে আমরা তো কিছুই বুঝতে পারি না, কিছুই জানি না। ওই ঘরে ঢুকে যাওয়ার পর আমরা যদি বাইরে দিয়ে দেখি যে ও কি করছে,
সেটাও তো হতে পারে। তো তখন দাদাকে আমি বলি যে দেখ, বৌদি যখন বাজার বা কিছু করতে বেরোবে, ওপরে গিয়ে ওই ওপরে একটা আমাদের ঘুলঘুলি মতন ছিল, যেটা পুরো কভার করে দেওয়া ছিল বাইরে থেকে এবং ভেতর থেকে। তো আমি বলেছিলাম ওটা খুলে দিবি, আর ও তো অত দেখবে না যে ঘুলঘুলিটা খোলা কি বন্ধ, তুই এটা করে রাখবি। আর ও যদি যেদিনকে ওপরে উঠবে সেদিনকে আমরা একটু সকাল সকাল যাব, আর ও যখন ওপরে উঠে কিছু করবে সেটা আমরা এই ঘুলঘুলি দিয়ে দেখবো। আমার দাদা বলে যে এটা করা কি ঠিক হবে বা কিছু, ও যদি দেখতে পেয়ে যায়, বলছে যা হবার হবে, কিন্তু ওটা দেখবো আমরা ও কি করে। তার কিছুদিন পরেই আমরা আবার বাপের বাড়িতে যাই এবং আমার দাদা সেরকমই কাজ করে রাখে। বৌদি এসে একটু মুখটা গম্ভীরই ছিল, কারণ আমরা আবার এসছি বলে। তো সেদিনকে আর কোনো বেশি কিছু কথা বলেনি, ও রান্না টান্না করে কাজ টাজ করে ও সন্ধেবেলায় ঠিক অন্ধকারটা নেমেছে, সেদিনকে অমাবস্যার রাত ছিল। ও উপরে উঠেও ছিল, উপরে উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমরাও কোনো কথা কিছু না বলে আমরা পা টিপে টিপে উপরে উঠি এবং ওই গুলগুলি দিয়ে দেখি। তিনজনে যে জিনিসটা দেখি সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, এবং ওটা দেখে আমরা তিনজনেই অবাক হয়ে গেছিলাম যে এটা কি করে বৌদি এরকম কি করে কি করতে পারছে। দেখছি যে একটা বিশাল যজ্ঞ করছে ঘরের মধ্যে, এবং সেই যজ্ঞে আগুনের মধ্যে রক্ত দিয়ে আহুতি দিচ্ছে। এবার পাশে একটা ছাগলের কাটা মাথা ছক কেটে রয়েছে, তার মধ্যে সিঁদুর দিয়ে লেবুর মধ্যে কি সব করছে। চুলটা পুরো বৌদির খোলা, লাল শাড়ি পরে বসে রয়েছে, মাথায় লম্বা সিঁদুরের টিপ। সেগুলো দেখার পর আমরা ভীষণ ভয় পেয়ে যাই, আর বৌদির চোখ মুখ যেন একটা অন্যরকম মনে হচ্ছিল। আর তারপরেই আমরা ওখান থেকে কিছু না বলে তিনজনেই ঘরে নেমে চলে আসি। আর প্রায় 1.5-2 ঘন্টা পর বৌদি দেখছি আবার নাইটি পরে যেমন নিচে নেমে আসে, বৌদি নেমে এসেছে। বৌদির মুখ পুরো লাল, চোখ মুখ। তা আমি বৌদির কাছে গিয়ে বলছি, তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে, জল খাবে? বৌদি কোনো কথা না বলে শুধু বললো হুম। জলের গ্লাসটা যখন আমি বৌদিকে দিতে যাচ্ছি, আমার হাতটা না পুরো থরথর করে কাঁপছিল, কারণ যে দৃশ্যটা দেখেছি আমি এরকম কখনো বৌদিকে দেখিনি এর আগে। যাই হোক, জলটা দিয়ে আমি আর কোনো কিছু না বলে আমি আমার বাড়ি চলে আসি আমার হাজব্যান্ডের সাথে। তারপরেই দাদা পরের দিনকে অফিসে গিয়ে আমাদেরকে ফোন করে এবং বলে যে তোর বৌদির সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেই হবে, তোরা একদিনকে সময় সুযোগ করে আয়, তবে ছেলেটাকে নিয়ে আসবি না, তোরা দুজনেই আসবি। ছেলেটা হয়তো শুনে ভয় টয় পেতে পারে, বাচ্চা মানুষ। তা আমরা বলি যে দেখো দাদা, বলাটা কি ঠিক হবে বৌদিকে, এরকম যদি আমাদেরও কিছু ক্ষতি করে দেয়? তখন দাদা বলে যে দেখ, দিনের পর দিন এরকম করে সহ্য করার থেকে তো একদিন বলে মরা ভালো, তার থেকে বাবা বলেই মরবো, চল যা হবার হবে দেখবো, তবে ওকে বলবো এই ব্যাপারটার জন্য। তাই এই কথা বলে আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি কিছুদিনের মধ্যে কবে কি কথা বলবো। তা সেদিনকে দাদার অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল। ফিরে হঠাৎ করে সন্ধ্যাবেলা দাদা আবার ফোন করে কাঁদতে কাঁদতে যে তোরা তাড়াতাড়ি হসপিটালে, তোদের বৌদির শরীর খুব একটা ভালো নেই। আমি অনেকবার জিজ্ঞাসা করাতে দাদা কোনো কিছুই বলে না যে কি হয়েছে বা কিছু। আমি আমার হাজবেন্ডের সঙ্গে আবার হসপিটালে ছুটি। আমরা যখন হসপিটালে গিয়ে পৌঁছাই, দেখি বাইরে দাদা পায়চারি করছে হসপিটালের বাইরেটাতে। আমরা তখন দাদাকে গিয়ে প্রশ্ন করি যে কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন, জলটা খাও, কি হয়েছে বলো। তখন দাদা বলছে যে আজকে একটু অফিস থেকে ফিরতে আমার একটু রাত হয়ে গেছিল, তা গিয়ে দেখছি ও যেমন ওপরে আবার কাজের জন্য বসে, ওরকমও নেই, ওপরেও কাজ করতেই বসেছে। তার কিছুক্ষণ পর মা আমাকে একটু জল খাবার খেতে দেয়, আমি সবে খেতে বসছি, আর ছেলেটাও আমার সঙ্গে খাচ্ছিল পাশে বসে। হঠাৎ করে উপর থেকে বিভৎস বিচ্ছিরি একটা চিৎকারের আওয়াজ আসছে খুব জোরে। আমরা তো ভয় পেয়ে যাই, আর মা তো সেই কেমন করছিল, মা বলছে যা যা, বৌমা চিৎকার করছে, কি না কি হয়ে গেল যা। আর তখন আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেও কাজ করছিল, সে তো ভয়তে বলছে না বাবা আমি যাব না। আমার মা বলছে তুই কেন যাবি না, যা। তো তখন আমি, যাই হোক, আমি, ছেলে আর পাশের থেকে কিছু লোক, পাশের বাড়ির যারা ছিল কাকুর ছেলেরা সব ছুটে এসে বলছে যে দাদা ওপরে তোমাদের ছাদের ঘর থেকে একটা দাউ দাউ করে আগুনের ধোঁয়া বেরোচ্ছে।
তাড়াতাড়ি যাও, চলো আমরা গিয়ে দেখি কি হয়েছে। আর বৌদির চিৎকারের আওয়াজ আসছে। আমরা সবকিছু ফেলে রেখে ছুটেছি ওপরে জল টল নিয়ে। দরজাটা তো ভিতর দিয়ে বন্ধ করা ছিল, তো যাই হোক দরজাটা ভেঙে যখন আমরা খুলে ভেতরে ঢুকি তখন দেখছি তোর বৌদি আগুনে দাউ দাউ করে জ্বলছে। ওকে কোনো রকমের জল টল দিয়ে আগুনটা নিভিয়ে ওকে আমরা হসপিটালে এনেছি। ডাক্তার বলছে তো 80% নাকি পুড়ে গেছে, বাঁচার সম্ভাবনা একদমই নেই। এই কথা বলতে বলতেই দাদার ফোনে একটা ফোন ভাইব্রেট হতে লাগে। তো দাদা ফোনটা ধরে দেখে যে ডাক্তারবাবু ফোন করেছে এবং ডাক্তারবাবু বলেন যে আপনারা বাড়ির লোক যারা আছেন পেশেন্টের, আপনারা ইতিমধ্যেই এসে আমাদের অফিস রুমে তাড়াতাড়ি দেখা করুন, খুবই দরকার। তো আমরা তিনজনেই যাই ওখানে ছুটতে ছুটতে। দাদার ছেলেটাকে বলি বাবা তুই বাইরে বস, আমরা যাচ্ছি। গিয়ে দেখি যে ডাক্তারবাবু বলেন যে এরকম বৌদি আর নেই, বৌদি মারা গেছে। আমরা তখন ভাবলাম মাকেই খবরটা যদি জানাই, মা কিছুদিন আগেই একটা শোক পেয়েছে বাবার, আবার এটা জানালে তো মা তো বিছানা সজ্জা হয়ে যাবে শুনে। তো যাই হোক কোনো রকমের মাকে ফোন করে জানানো হয়, বৌদির কাজটা ঠিকঠাক করে করা হয়। যেহেতু বৌদির এটা অপমৃত্যু ঘটেছিল তাই এটা 3 দিনে কাজ হয়েছে আমাদের। তো যাই হোক 3 দিনে কাজ টাজ মেটানোর পর ঘরে প্রত্যেকে একে একে ভয় পেতে শুরু করলো। ভয় পাচ্ছিল বলতে বৌদি মারা যাবার বেশ কিছুদিন পর থেকেই ঘরে একটা থমথমে পরিবেশ শুরু হয়ে যায়। ছাদে দুম 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 করে আওয়াজ পাওয়া যেত, যে সময়টা আর কি বৌদি গিয়ে ওখানে যোগ্য করতো ঠিক ওই সময়গুলোতেই ওরা আওয়াজ পেত। কাজের মেয়েটাও 2-1 ভয় পাওয়াতে সে কাজ ছেড়ে দেয় আমাদের বাড়িতে। অন্য একটা মেয়ে কাজে লাগলো, সেও একটু ভয় ভয় কাজ করতো। সে বলেছিল যে কাকিমা সারাদিন করব, কিন্তু বিকাল বিকালে আমি বেরিয়ে যাবো 4-5টার মধ্যে আলো থাকতে থাকতে, আমি অন্ধকারে তোমাদের বাড়িতে আর থাকবো না, তোমরা অন্য মেয়ে দেখো। তারপরে দাদা একদিনকে মাঝরাত্রিরে বাথরুম করতে ওঠে, আর উঠে দেখছে যে একটা অবয়ব সিঁড়ি দিয়ে ওপরে ছাদের দিকে উঠে চলে গেল। দাদাও কিছু না বলে সিঁড়ির লাইটটা জ্বালিয়ে ওর পিছন পিছন দাদাও ছাদে যখন উঠলো, উঠে দেখছে ছাদের মধ্যে কেউ নেই, পুরো ছাদ ফাঁকা। দাদা আবার যখন নেমে আসে তখন দেখছে আবার ছাদে দুপ 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 করে কেউ দৌড়াচ্ছে, ওরকম আওয়াজ। দাদা আবারও ছাদে উঠে গিয়ে দেখে কেউ নেই। এইরকম ভাবে দিনের পর দিন একে একে প্রত্যেকে বাড়িতে ভয় পাওয়া শুরু করলো। তো এরকম প্রত্যেকেই যখন ভয় পেতে লাগলো, একদিনকে দাদার ছেলেটা সে তখন দেখছে যে মায়ের গলার আওয়াজও শুনতে পাচ্ছে, মাঝরাত্রিরে বাসন পড়ে যাওয়ার আওয়াজ, বা সিঁড়িতে বসে কেউ কাঁদছে। আমার মাও ভয় পাওয়া শুরু করলো। মা বলতো জানিস তো ঘরে একা শুয়ে আছি, ওই যে চেয়ারটা তোর বাবা বারান্দায় বসতো ওই চেয়ারটার মধ্যে দেখতে পাচ্ছি যে দুলছে আর কেউ বসে রয়েছে। এবার কি করবো, আমি তো ঘরে একা থাকতে পারছি না। আমার দাদার ছেলেটা রাত জেগে পড়াশোনা করতো, ও দেখতো যে বাইরে বারান্দায় কেউ পায়চারি করছে। ঘটনাটা যদি ওখানেই শেষ হয়ে যেত হয়তো ভালো হতো, কিন্তু সেটা তো হলো না। তার ঠিক 2-4 দিন পরেই আমার দাদা যখন অফিস থেকে ফেরত আসছিল বাড়ির উদ্দেশ্যে, হঠাৎ করেই একটা গাড়ি তার সামনে চলে আসে, তো অ্যাক্সিডেন্ট হয় এবং দাদার বাঁ পাটা ওই অ্যাক্সিডেন্টে দাদা হারিয়ে ফেলে। দাদা তারপর থেকে তো কি করবে কিছুই বুঝে গেল না অফিস। ঠিক তার পরের দিন ছেলেটা যখন কলেজে যাবে বলে রেডি হয়ে বেরোচ্ছিল, হঠাৎ করে ও যখন সিঁড়ি দিয়ে নামতে গেছিল পড়ে গিয়েছিল। তারপরে আমাকে বলেছিল ছেলেটা, জানো তো পিমনি, আমি না পড়তাম না, কিন্তু বুঝতে পারলাম না কিভাবে আমি ওপর থেকে নিচে পড়ে গেলাম। জানো তো আমার মনে হলো আমাকে যেন ওপর থেকে কেউ নিচে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে আমি কিভাবে পড়ে গেলাম। এই একটার পর একটা ঘটনা ঘটতে ঘটতে এর মাঝেই আমাদের বাড়ির পিছন দিকে যারা প্রতিবেশীরা থাকে তারা একদিনকে আমার দাদাকে এসে বলে, জানো দাদা, তোমাদের বাড়ির ছাতেই না মাঝে মাঝে ওইরকম ধোঁয়া, ওইরকম একটা গন্ধ আমাদের বাড়ি অব্দি আসে। বুঝতে পারি না যে তোমাদের বাড়িতে ওই ধোঁয়াটা বা আগুনের ওই তাপটা কি করে আসে। অনেকবার মাঝরাত্রিরে আমরা যদি ছাদে উঠে যাই বা গরমকালে যদি ছাদে বসি, যেন দেখতে পাই ছাদের মধ্যে কোনো একটা মহিলা ঘোরাঘুরি করছে, কিন্তু বুঝতে পারি না। কিন্তু দেখে মনে হয় দূর থেকে যদি কেউ দেখে, যারা হয়তো জানে না যে তোমার বউ মারা গেছে, দেখলে মনে হয় যেন বৌদি ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে। তো
এরকম একটার পর জিনিস যখন হতে লাগলো, দাদাদের মানে আমার বাপের বাড়িতে প্রতিবেশীরা এসে কমপ্লেন করতে লাগলো, তখন আমার দাদা আমাকে ফোন করে বলে যে দেখ, তুই আর তোর বর মিলে একটু কিছু ব্যবস্থা নে, আমার তো এরকম অবস্থা, নাহলে আমি কিছু করতাম। বুঝতে পারছি না, ছেলেটাও কলেজে যাচ্ছে, এরকম পড়ে গেছে, কপাল ফেটে গেছে, মাও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, বাড়িটা যেন একটা সেই কেমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে। সন্ধে হলেই যেন একটা থমথমে ভাব, ওপরে ওঠা যায় না, নিচে নামা যায় না, কিছু একটা কর। তখন আমি বললাম ঠিক আছে তুমি দাদা একটু রাখো, আমি ব্যবস্থা করছি। আমার হাজবেন্ডের এক বন্ধুর বাড়িতেও এরকম মাঝখানে কিছু ভুতুড়ে উৎপাত হওয়ার কারণে সে এক তান্ত্রিকের বাড়িতে গিয়ে তার সবকিছু ঠিক করিয়ে আসে। ঠিক তেমনই আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলি যেন সে তার ওই বন্ধুর সঙ্গে কন্ট্যাক্ট করে তার ডিটেলসটা দেয়। ওই দাদা ওই দিনকে দেওয়াতেই আমরা ওই দিন সন্ধ্যেবেলাতেই রওনা দিই তার বাড়িতে। এবং সেই সময় তিনি বলেন যে ঠিক আছে, বুঝতে পেরেছি পুরো ঘটনাটা, তুমি এক কাজ করো, তুমি তোমার বাপের বাড়ির যদি কোনো বাড়ির ফটো থাকে আমাকে ইমিডিয়েট পাঠাও, এবং ও যেই ঘরটাতে ওই যজ্ঞ আচ্ছা করতো সেই ঘরেরও একটা ফটো তুলে আমাকে পাঠাও, তা না হলে আমি কিছু করতে পারবো না। তো দাদার ছেলেটা ওই ফটো তুলে আমাকে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপেতে। সেই ফটোগুলোই আমি ওই তান্ত্রিককে দেখাই যে দেখুন এই ফটো। তখন উনি এগুলো দেখার পর আমার বাপের বাড়ির কিছু ঘটনা বিস্তারিতভাবে আমাদের জানাতে থাকে। আমি ওইগুলো শোনার পর আমি এবং আমার হাজব্যান্ড দুজনের মুখের দিকে দুজনেই তাকাতাকি করি, আর দুজনেই অবাক হয়ে যাই যে এগুলো কি করে সম্ভব। তারপরে উনি আমাকে বললেন যে তোমাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটছিল একটাই কারণে, তোমার বৌদির ছেলে হওয়ার পর ওর মনের মধ্যে একটা হিংসা সৃষ্টি হয় তোমাদের ওপর, এবং তোমাদের বাড়ির ওপরেও ওর একটা নজর পড়ে। তারপরেই উনি কোনো হয়তো তান্ত্রিকের কাছে গিয়ে সিদ্ধ লাভ করে সে তোমাদের বাড়ির ছাদের মধ্যে ওইসব তন্ত্র সাধনা শুরু করে, এবং সেটা 1-2 দিন বা 1-2 বছর ধরে না, বেশ অনেক বছর ধরে ও এইসব নোংরা কাজগুলো করতে লাগে। তাই জন্য তোমাদের বাড়িটা একটা জিনিসে ভরে গিয়েছিল, এবং এইসব জিনিস তো করাটা বাড়ির মধ্যে ঠিক না। এখানে জিনিস বলতে উনি বোঝাতে চেয়েছিলেন যে অশুভ আত্মা বা অশুভ শক্তিতে পুরো বাড়িটা ঘিরে নিয়েছিল। তার জন্যই আমার বাবার ওইভাবে হঠাৎ করে মৃত্যু ঘটে, যেটা আমরা কোনোদিনই বুঝতে পারলাম না। উনিই তখন বলেছিলেন যে তোমার বৌদি ছাদে গিয়ে তন্ত্র সাধনা করে তোমার বাবাকে একটা পুতুল বানিয়ে হাতে সেফটি পিন ফুটিয়ে মেরেছিল, এবং উনি এটাও বলেছিল যখন তোমার বাবার হাত থেকে বা কান থেকে রক্ত বেরোচ্ছিল তখন কিন্তু ঘরের মধ্যে তোমার বৌদি ছিল না। আর তখন আমরাও একটু ভেবে দেখলাম যে না, সত্যি তো বৌদি তখন ঘরের মধ্যে ছিল না। এবং আরো একটা জিনিস উনি যেটা বললো যে দিনের পর দিন ওনার মনে আরো হিংসা চেপে যাওয়ার কারণে ওনার আবভাব বা ওনার আচরণ বদলাতে থাকতো। তখন আমরাও বলি যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাবা, এরকম আমার বৌদির মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছিল। এবং তোমার যে দাদার পা হারিয়েছে, বা তুমি বলছো তোমার দাদার ছেলেটা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে, তোমার মা ভয় পাচ্ছে, সেটাও কিন্তু তোমার বৌদি করছে। একে তো ও সিদ্ধি লাভ করেছিল এইসব নিয়ে, তার ওপর হঠাৎ করে ও মরে যায়নি। এটা তোমাদের চোখে মনে হচ্ছে যে তোমরা ভাবছো যে ও হঠাৎ করে মরে গেছে, কিন্তু তা নয়। ও দিনের পর দিন পিচাস সিদ্ধ হওয়ার পর কিছু পিচাস নিয়েও কাজ করত, এবং তাদেরকে দিনের পর দিন কাজ করিয়ে গেছে, ও তাদেরকে মুক্তি দেয়নি। তারাই একটা সময়ের পর যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তোমার বৌদির মৃত্যুর জন্য তারাই দায়ী। আর সেই কারণের জন্যই তোমার বৌদি কিন্তু তোমাদের ঘরে ঘোরাফেরা করছে, কারণ ও কিন্তু তন্ত্র সাধনা নিয়েই সবকিছু করেছে, আর ও কিন্তু এক প্রকারের তান্ত্রিক। ওকে তোমাদের বাড়ি থেকে সরাতে হলে কিন্তু অনেক যজ্ঞ আচ্ছা করতে হবে। তখন আমি বলেছিলাম বাবা, আপনার যা করণীয় আপনি তাই করুন, কারণ ওই 3টে মানুষকে বাঁচাতেই হবে কোনোভাবে। আমি আমার বাবাকে হারিয়েছি, আর আমি এদেরকে হারাতে চাই না। তারপরে উনি যাই হোক অনেক কিছু করার পরে একটা পেরেক আরো কিছু তাবিজ আমাদের সবার জন্য দেয়, আর একটি ঘটিতে কিছু জল দিয়ে দেয়, বলে যে জলটা
ওই ঘরের মধ্যে গিয়ে রেখে আসতে এবং পিছন ঘুরে যেন আর আমি দ্বিতীয়বার না তাকাই। আমি বা যে কেউ যদি ওই ঘরে জলটা রাখতে যায়, সে যেন আর পিছন ঘুরে হয়তো অনেক গলায় সে ডাকবে বা কাঁদবে বা হাসবে, যেন ভয়তে আমরা পিছন ঘুরে যেন না তাকাই। তো এটা করে আসার পর এখন আমার বাড়ি একটু মুক্তি পেয়েছে, আর সেরকম ভয় টয়েও কেউ পায় না। তবে ওই বাড়িটা আমার দাদা কিছু বছরের মধ্যেই ছেড়ে দেয়, কারণ দাদার ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য। এখন তারা ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলেও গেছে, সুস্থ আছে, ভালো আছে ওরা। আর বাড়িটা এখন ওই রকমই পড়ে রয়েছে। তবে মাঝে মাঝে লোকের মুখে শুনেছি যে খুব রেয়ার নাকি বাড়ি থেকে কিছু আওয়াজ এখনো নাকি পাওয়া যায়, এবং ছাদে নাকি খুব রেয়ার অমাবস্যা বা এরকম কোনো রাতে ওই অবয়বটা আবার দেখা দেয়। তো যাই হোক, এখন তো আমরা কেউ ওই বাড়িটাতে যাই না, ওই বাড়িটা ওরকমই অবস্থাতে পড়ে রয়েছে। এই ছিল আমার ঘটনা। যদি তোমার শ্রোতা বন্ধুদের ঘটনাটা আমার ভালো লেগে থাকে, তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানায় যে তাদের কেমন লাগলো আমার ঘটনাটা। আমি আমার মতন করে তোমাকে বললাম, তুমি একটু গুছিয়ে ঘটনাটা তোমার শ্রোতাদেরকে শুনিও। ধন্যবাদ দিদি। সত্যি কথা বলতে তোমার ঘটনাটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে, এবং আমরা চাইছি যে এরকম একটু অন্যরকম ঘটনা এবার আমাদের প্রেত কাহিনীতে আমরা শোনাবো। যাই হোক, এরকম ঘটনা তোমরাও পাঠাতে পারো আমাদেরকে দিদির মতন করে। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাইছো, আমাদেরকে ঘটনা চটপট পাঠিয়ে ফেলতে পারো আমাদের জিমেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপে। আমাদের জিমেল আইডি হচ্ছে pretk266@gmail.com, এবং আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে 8100408986। তোমরা আমাদেরকে এই দুটো জিনিসই ঘটনা পাঠাতে পারো, অডিও, টেক্সট, তোমরা যেটা মনে করবে তোমরা সেভাবেই ঘটনা পাঠাতে পারো। ডেসক্রিপশনে আরও সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। এবং আমাদের কিন্তু এই রবিবার থেকে আবারও রিকোয়েস্ট করে বলে রাখছি, সকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের শর্টস চলে আসছে ভীষণ তাড়াতাড়ি, এই রবিবার থেকেই কিন্তু শর্টস স্টার্ট হয়ে যাচ্ছে। আর শর্টসে কিন্তু একজন নোন ফেসই তোমাদের থাকবে। যাই হোক, আমি শর্টসে মাঝে মাঝে হয়তো থাকবো, কিন্তু ম্যাক্সিমাম তোমাদের দাদাই এবার শর্টসে থাকবে। আমাদের শর্টসের নামও কিন্তু প্রেত কাহিনী শর্টস উইথ সোহাম। তোমরা কিন্তু অতি অবশ্যই সেই শর্টসগুলো দেখো এবং কেমন লাগলো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও। আর শত শেষে একটা কথাই বলবো, প্রেত কাহিনী কিন্তু কুসংস্কার, কোনো অন্ধবিশ্বাস, কালো জাদুকে প্রমোট করে না, এবং সেটা কোনোদিনও করবেই না। কাজে তোমরা যখন ঘটনাগুলো শুনবে, তোমরা এন্টারটেনমেন্ট হিসাবেই নেবে। আজকের মতন ঘটনা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি ঘটনা নিয়ে।